দর্শক, বেশ কিছুদিন পরে আবারও গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার তিনি নিউ এজের সম্পাদক নুরুল কবিরের কাছে সাক্ষাৎকার দিয়েছেন। প্রায় 40 মিনিটেরও বেশি দীর্ঘ এই সাক্ষাৎকারে তাকে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করতে দেখা গেছে। নানা ক্ষেত্রে ব্যর্থতা তিনি স্বীকার করে নিয়েছেন, সরকার চালানোতে অভিজ্ঞতা নেই সেগুলো স্বীকার করে নিয়েছেন, উপদেষ্টারা যে ব্যর্থ হচ্ছে সেগুলো স্বীকার করে নিয়েছেন এবং এক অর্থে এই সরকার যে পুরোপুরি ব্যর্থ তার এই স্বীকার করে নেয়ার মাধ্যমে ব্যাপারগুলো স্পষ্ট হয়ে উঠেছে। কি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কেন তিনি এত অসহায়ত্ব প্রকাশ করলেন? এর আগে প্রথম আলোর সম্পাদকের সঙ্গে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন তখন এক ধরনের তৈলাক্ত প্রশ্ন তাকে করা হয়েছিল, তেল মাখানো প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এবার নুরুল কবির একেবারেই বিদেশি স্টাইলে প্রশ্ন করলেন। আন্তর্জাতিক গণমাধ্যম যেভাবে প্রশ্ন করে, কোনো ধরনের বাছবিচার করে না, সেরকম স্টাইলে প্রফেশনাল সাংবাদিক হিসেবে প্রশ্ন করলেন এবং সেই প্রশ্ন মানে জর্জরিত হয়ে অসহায়ত্ব প্রকাশ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বললেন, কি অসহায়ত্ব প্রকাশ করলেন, তার কথার মাধ্যমে কি বেরিয়ে আসলো, বিশেষ করে আমেরিকা ইস্যুতে কি বেরিয়ে আসলো, শেখ হাসিনা ইস্যুতে কি বেরিয়ে আসলো, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের অসহায়ত্বের কথা, তার ইন্টারভিউয়ের কথা। নিউ এজ সম্পাদক নুরুল কবিরের সাথে তিনি সাক্ষাৎকার দিলেন। সেই সাক্ষাৎকারে তিনি যে সকল বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বললেন সেগুলো চলুন একটু জেনে নেওয়া যাক, তাহলে অনুমান করতে পারা যাবে তিনি আসলে কতটা অসহায় বোধ করছেন বর্তমান সরকারে। নিজের রাজনৈতিক দল 2007 সালে যে নিজের রাজনৈতিক দল খুলতে চেয়েছিলেন, সেই রাজনৈতিক দল নিয়ে তিনি বলেছেন সেই রাজনৈতিক দল তিনি খুলতে চাননি। নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, নানা রকমের চাপে, অনেক লোক নাকি তাকে চাপ দিচ্ছিল, না আপনাকে রাজনৈতিক দল খুলতেই হবে। বিমানবন্দরে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রিকশায় চড়ে জিজ্ঞাসা করা হয়েছিল দলের নাম কি হবে। বলছিলাম না, এমন এক সময় বলে দিলাম ঠিক আছে নাগরিক শক্তি হোক। তারপরে যখন দেখলাম যে না, ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে, আমি তো রাজনীতির মানুষ না, তখন বলে দিলাম না, আমি রাজনৈতিক দল করব না, আমি এর মধ্যে নেই। তিনি মূলত ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এইভাবে, নিজের রাজনৈতিক দল গঠনে নিজের ব্যর্থতার ব্যাপারটাকে এইভাবে কৌশলে অন্যের চাপে করতে চেয়েছিলেন, এভাবে বলার চেষ্টা করেছেন। ছাত্ররা নিয়োগ দিয়েছে, তিনি বারবার এই কথা বলেছেন, বিভিন্ন সাক্ষাৎকারে এই কথা বলেছেন, ছাত্ররা নিয়োগ দিয়েছে। এই কথা তিনি বলার মাধ্যমে রাজনৈতিক দলগুলো যেগুলো বৈষম্য বিরোধী এই সময়ে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের রাজনীতির স্টেক হোল্ডার, তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আসলে সত্য তো সেটাই যে ছাত্ররা নিয়োগ দিয়েছে। হ্যাঁ, সবাই সঙ্গে ছিল, কিন্তু ব্যাপারটা তো আমি ওইভাবে মিন করে বলিনি যে কাউকে বাদ দিয়ে কাউকে ধরে এইভাবে বলতে হবে। আমি সহজ সরলভাবে বলেছি ছাত্ররা আমাকে নিয়ে এসেছে, ছাত্ররাই তো আমাকে নিয়ে এসেছে, এভাবে এক ধরনের দায়সারা উত্তর দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছেন। তাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল যে আপনার পদ হচ্ছে প্রধান উপদেষ্টা, অর্থাৎ আপনার কাজ হচ্ছে উপদেশ দেয়া, আপনি কাকে উপদেশ দেন? কোনো উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে পারেন নাই এবং তার উত্তর জানা থাকলেও তিনি উত্তর দিতে চান নাই। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা, তাদের রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার কথা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ আছে তাদের কাজ হচ্ছে রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়া, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে আমি আসলে জানি না, ট্র্যাডিশন এভাবে চলে আসছে, প্রধান উপদেষ্টা পদের নাম এভাবেই চলে আসছে, আমি এভাবে এসেছি, আমি এর বাইরে বিস্তারিত কিছু জানি না, আমি কাউকে উপদেশ দিই না, আর কাউকে উপদেশ দিতে হবে কিনা সেটাও জানি না। হাস্যকরভাবে তিনি তার পদের যে কাজ সেটাই জানেন না বলে উপস্থাপন করার চেষ্টা করেছেন।
নিজের পারফরমেন্স নিয়ে তিনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, এই প্রশ্নের সোজা সাপটা উত্তর দিয়েছেন তিনি সন্তুষ্ট নন, তিনি অসন্তুষ্ট। নিজের পারফরমেন্সে তিনি খুশি নন, যেটা কাজ করছেন সেই কাজে তিনি নিজেই খুশি নন। জনগণ কিভাবে খুশি হবে সেটা আবার নিজেই বলেছেন তিনি। এরপরে যেটা বলেছেন সেটা হচ্ছে যে রাজনীতিবিদ সম্পর্কে তিনি একটা মারাত্মক মন্তব্য করেছেন। সেটা হচ্ছে রাজনীতিবিদরা নাকি বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন সুরে কথা বলে। যখন টেলিভিশনে কথা বলে তখন একটা সুরে কথা বলে, যখন রাজনৈতিক মঞ্চে কথা বলে তখন আর একটা সুরে কথা বলে, আর এক ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলে। যখন পার্সোনাল ওয়ান টু ওয়ান মিটিং হয় তখন তারা মাটির মানুষ হয়ে যায়, আলাদা আর একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে। সুতরাং রাজনৈতিক নেতৃবৃন্দের ওই মঞ্চে রাজনৈতিক মঞ্চে কি বলছে সেটার উপরে চিন্তা করে বসে থাকলে হবে না যে ওটাই তাদের শেষ কথা। ওয়ান টু ওয়ান বসলে রাজনীতিবিদদের ভিন্ন চরিত্র দেখা যায়, এমনভাবে তিনি রাজনীতিবিদের চরিত্র কাটাছেঁড়া করারও চেষ্টা করেছেন। তিনি ছাত্রদের দলের নামে কেন তার যে 2007 সালে নাগরিক শক্তি নাম ছিল সেই নামের শব্দ ব্যবহার করা হচ্ছে, তার দলের নামের সঙ্গে কেন মিল, এটা কি তার সঙ্গে আলোচনা করে করা হয়েছে? তিনি বলেছেন যে না, আমি এগুলো কিছুই জানি না, আমার থেকে নাগরিক শব্দটা নিয়েছে, শব্দ তো যে কেউ নিতেই পারে, এর বাইরে আমি কিছু জানি না, ওদের সঙ্গে আমার কোনো কথা নেই, এইভাবে তিনি পাশ কাটানোর চেষ্টা করেছেন। তিনি ছাত্রদের দল তৈরিতে সরকারের সহযোগিতা আছে বলে আকারে ইঙ্গিতে এক ধরনের স্বীকার করে নিয়েছেন যে ছাত্রদের সহযোগিতা তিনি বা তারা করছেন এবং ছাত্রদের জন্যই নির্বাচন দেরিতে হওয়ার যে কথাগুলো হচ্ছে তাদের জন্যই আলোচিত হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত এই ভেজাল মীমাংসা করার জন্য তিনি বলেছেন যে তিনি তো একটা ডেডলাইন ঘোষণা করেছেন, সুতরাং আর কারো দিকে তাকানো যাবে না, হবেও না। 2025-এর শেষ অথবা 2026-এর প্রথমার্ধ, এর মাঝেই একটা সময় নির্বাচন হবে, সুতরাং সেই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। অর্থাৎ ছাত্রদের দল করতে যে সরকার সহযোগিতা করছে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এক অর্থে স্বীকার করে নিয়েছেন। সাংবাদিকদের সামনে উপদেষ্টারা ঠিকভাবে সংবাদ সম্মেলনে ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না, অগোছালো কথা বলছে, পরে আবার উপদেষ্টা পরিষদের মিটিংয়ে গিয়ে বলছে যে না, আমি তো ওই কথা ওইভাবে বলি নাই, ওই মিন করে বলি নাই। এটাও তিনি স্বীকার করেছেন যে উপদেষ্টারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারছে না ঠিকভাবে, কারণ তারা নাকি অভ্যস্ত নয়, তারা এই কাজ কখনো করেনি, এইভাবে তিনি বলার চেষ্টা করেছেন। চাঁদাবাজরা গ্রেপ্তার হচ্ছে কি হচ্ছে না এটা তিনি কিছুই জানেন না, এমন একটা মানে অসম্ভব একটা কথা তিনি বলেছেন। অর্থাৎ সিন্ডিকেট চাঁদাবাজ, যে সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেটে চাঁদাবাজি যারা করছে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি যারা করছে, এর আগে আওয়ামী লীগের লোকজন করেছিল, এখন কারা করছে, সেখানে সরকারের কাছে ইনফরমেশন আছে কিনা, চাঁদাবাজদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন, হয়েছে কিনা, এরকম কোনো ইনফরমেশন নাকি তার হাতে নেই। অর্থাৎ চাঁদাবাজদের ব্যাপারে সরকারের কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই, ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে। ডক্টর ইউনূস সিন্ডিকেট না ভেঙে, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিকল্প উপায়ে বাজার ঠিক করার ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ সিন্ডিকেটের বাইরে যারা আছে তাদের হয়তো ট্রাক দিয়ে সহযোগিতা করছে, টিসিবি দিয়ে সহযোগিতা করছে, এভাবে নানাভাবে সহযোগিতা করে নাকি সিন্ডিকেটকে অচল করার ব্যর্থ একটা চেষ্টা করছেন, এরকম মানে ব্যর্থ মানে আমি আমার ভাষায় বললাম ব্যর্থ, মানে চেষ্টা করছেন এরকমটা বলার চেষ্টা করেছেন যে সিন্ডিকেটে হাত দিচ্ছেন না। সিন্ডিকেটে কেন হাত দিচ্ছেন না, কেন হাত দিতে পারছেন না সেই ব্যাপারেও তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। সাধারণ মানুষের কথা সরকার ভাবছে কি ভাবছে না, এই কথার উত্তরে তিনি বলেছেন না, ভাবতে পারছে না, এখন পর্যন্ত ভাবতে পারেনি, সেই দিক থেকে আমরা ব্যর্থই বলা যায়। এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য তেমন কিছু আমরা করতে পারিনি, 4 মাস পেরিয়ে গেছে। তিনি সোজা সাপটা এমনভাবেই বলেছেন, অর্থাৎ সাধারণ মানুষের জন্য ভাবনা কিন্তু সরকারের তরফ থেকে তেমন কিছুই এখন পর্যন্ত
নেই। সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে আসি এবার, সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের এবং তার ভালো সম্পর্কের যে কথা আমরা শুনেছিলাম, বিশেষ করে তার ব্যক্তিগত জো বাইডেন প্রশাসনের সঙ্গে, বারাক ওবামা, বিল ক্লিন্টনদের সঙ্গে তার ভালো সম্পর্ক, দহরম মহরম পিরিত, সেই সম্পর্ক পাল্টে ডোনাল্ড ট্রাম্প আসার পরে পাল্টে যাচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেছেন যে অবশ্যই পাল্টাতে পারে, না পাল্টানোর কিছু নেই। এবং তিনি ডোনাল্ড ট্রাম্প সরকারে অন্তত 7 জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী থাকছেন। ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় বংশোদ্ভূত। সেই ব্যাপারগুলো নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয় যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসলে সরকার বিপদে পড়বে কিনা, সরকারের জন্য মুশকিল হয়ে যাবে কিনা সব কিছু চালানো, তখন তিনি বলেছেন যে হ্যাঁ, বিপদে পড়তেই পারে, মুশকিল হতেই পারে, ভিন্ন সরকার আসলে তাদের স্ট্র্যাটেজি বদল হতেই পারে। এবং ভারতের সঙ্গে এটাও বলেছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের ভালো বন্ধুত্ব, সেই বন্ধুত্বের কারণে অনেক কিছুই হতে পারে, সামনে দেখা যাক কি হয়। ভারতীয় বংশোদ্ভূত এতগুলো মন্ত্রী যখন মন্ত্রণালয় প্রেসিডেন্ট পরিষদে থাকবেন, তখন তারা নিশ্চয়ই প্রভাবিত করার চেষ্টা করবেন সরকারকে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং তিনি এটাও বলেছেন যে যা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ইতিমধ্যেই সরকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রেশার ফিল করছে, আমেরিকার প্রেশার যে ইতিমধ্যেই চলে এসেছে। আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যে ফোন করেছেন, যদিও সেই কথা সরাসরি বলেন নাই, আমেরিকার চাপ যে তার প্রতি এসেছে সেটা তিনি স্বীকার করেছেন। অর্থাৎ আমেরিকার চাপ বর্তমান জো বাইডেন প্রশাসন থাকাকালীন সময়ে তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে, এই কথাটা স্পষ্টভাবে তিনি স্বীকার করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এই চাপের ফলে ডক্টর ইউনূস সরকার বিপাকে পড়তে পারে এমনটাই মনে হয়। শেষ পর্যন্ত আমেরিকার চাপের কথা যখন স্বীকার করলেন, তখন তিনি শেষ বেলায় বললেন যে দিন কাটাতেই হিমশিম খাচ্ছেন, কিভাবে দিন কেটে যায়, সময়টা কেটে গেলেই বাঁচি, কোনো রকমের দায়িত্ব শেষ করে আগের জায়গায় ফিরে যেতে পারলে বাঁচি, এরকম অসহায়ত্ব তিনি প্রকাশ করেছেন। এই অসহায়ত্ব প্রকাশের কারণটা কি আসলে? চারিদিক থেকেই কি ডক্টর ইউনূস সরকারের উপরে এক ধরনের অশনি সংকেত নেমে এসেছে? আমেরিকার চাপ, ভারতের চাপ, ইইউ রাষ্ট্রগুলোর চাপ, আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে, দেশের অভ্যন্তরে চাপ বাড়ছে, একমাত্র জামাত ছাড়া সরকারকে সাপোর্ট দেওয়ার মতো কোনো দল নেই। গণ অধিকার পরিষদ, নুরুল হক নূর, সেই দল পর্যন্ত সরকারের বিপক্ষে চলে গেছে। সব মিলিয়ে একটা লেজে গবরে অবস্থা কিন্তু সরকারের তৈরি হয়েছে। এর থেকে উত্তরণের পথ আদৌ তারা খুঁজে পাবেন কিনা, নাকি ব্যর্থতার দায় স্বীকার করে তারা দায়িত্ব ছেড়ে দিবেন, সেরকম পরিস্থিতি তৈরি হবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।